আজ তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে একটি কবিতা বিষয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন কবি জয় গোস্বামী। কবিতার নাম নুন। এই কবিতাটি পাঠের আগে আমরা জয় গোস্বামী সম্পর্কে একটুখানি জেনে নেব। কবি জয় গোস্বামী 1954 সালে জন্মেছিলেন। বাংলা সাহিত্যের আধুনিক কালের একজন খ্যাতিমান কবি। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল প্রত্নজীব, উন্মাদের পাঠক্রম, ভূতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা, বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা, পাগলি তোমার সঙ্গে। তার বিখ্যাত একটি কাব্য উপন্যাস যারা বৃষ্টিতে ভিজেছিল। তাছাড়াও রয়েছে উপন্যাস সেই সব শেয়ালেরা, সুরঙ্গ ও প্রতিরক্ষা। তাছাড়াও লিখেছেন আমার রবীন্দ্রনাথ গোসাই বাগান 3 খণ্ড। জয় গোস্বামী নুন কবিতায় নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের অভাব অনটনে ভরা জীবনযাত্রার একটা দিনলিপি এই কবিতায় তুলে ধরেছেন। এই কবিতায় আমরা একজন কথককে দেখব, যিনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রতিনিধি, যাদের সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, অর্থাৎ বড়ই অভাব। সাধারণ ভাত কাপড়ে কোনক্রমে তারা দিন অতিবাহিত করেন। শরীর থাকলেই রোগ তো আসবে, রোগ বা অসুখ তো অভাব আছে বলে রেহাই দেবে না। রোগ নিরাময়ের জন্য, চিকিৎসার জন্য ধার দেনা করতে হয় তাদের। তারা দু ভাই মিলে মাঝে মধ্যে গঞ্জিকাতে টান দেন, অর্থাৎ গাঁজার কলকেতে টান দেন। সব দিন তাদের বাড়িতে বাজার হয় না। কখনো কখনো মাত্রা ছাড়া বাজারও হয়ে যায়। তারা গোলাপ চারা কিনে আনেন বাড়ি ফেরার পথে বাজার থেকে, কিন্তু গোলাপ চারা পোঁতার জায়গা নেই বাড়িতে। আর সে গাছে ফুল হবে কি না সে ব্যাপারেও তারা নিশ্চিত নন। তাই হতাশাবশত, অবসাদবশত আবার গঞ্জিকাতে টান দেন। এরা বেশি কিছু চান না, অল্পেই খুশি। কষ্ট করে কোনো রকমে তাদের দিনগুলো অতিবাহিত হয়। তবে মাঝে মধ্যে অভাব এত বেড়ে যায় যে খাবারও হয়তো জোটে না। দুপুর রাতে বাড়ি ফিরে তারা দেখেন
যে তাদের ঠান্ডা ভাতে সবজি তো দূরের কথা, একটু নুনও নেই, নুন দিয়ে ভাত মেখে খাবে, তখন রাগ হয়, ভীষণ রাগ হয়, রাগ মাথায় চড়ে যায়। আবার রাগের মাথায় তারাও চড়েন। বাড়িতে অভাবের জন্য ঝামেলা ঝঞ্ঝাট হয়, পাড়ার লোক সেই ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়ার কথা শুনতে পান, পরিবারের অসম্মান হয়, কিন্তু তারা এসব নিয়ে ভাবিত নন, কারণ তারা খেটে খাওয়া সামান্য লোক। তাদের মান সম্মান নিয়ে অত ভাবলে চলবে না। তাদের একটাই দাবি, তাদের শুকনো ভাতে যেন লবণের ব্যবস্থা করা হয়। তারা বেশি কিছু চান না, একটুখানি লবণ। এই হচ্ছে নুন কবিতার মূল বিষয়বস্তু। কবিতাটি এবার আমি একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ করব। প্রথমেই কবিতার নামকরণ নিয়ে কিছু কথা বলা দরকার। নুন, কবিতার নাম নুন কেন রাখা হয়েছে বা কবি কেন এ নাম দিয়েছেন? আসলে এই কবিতায় নুন বা লবণের গুরুত্বটা তুলে ধরেছেন। নুন হচ্ছে এমন একটি বস্তু যেটা আমাদের খাদ্যবস্তুকে সুস্বাদু করে তোলে। নুন ছাড়া আমরা কোনো রান্না করা খাবার খেতে পারি না। রান্না যতই ভালো হোক, লবণ না থাকলে রান্না মুখে ধরে না। তাই লবণ একটি অপরিহার্য উপাদান। এমন অনেক সময় আসে যখন মানুষের ঘরে অভাব অনটন, তরিতরকারি সবজি কেনার পয়সা থাকে না। অভাবী মানুষকে নুন মেখেও ভাত খেতে হয়। দরিদ্র নিম্নবিত্ত পরিবারের নুনের গুরুত্ব তাই অনেক। যাদের অনেক আছে, যারা অর্থবান ধনবান, তাদের কাছে নুনের গুরুত্ব আছে খাদ্যকে মুখরোচক করার জন্য। কিন্তু নিম্নবিত্ত দরিদ্র মানুষের কাছে নুনের গুরুত্ব হলো জীবনের অপরিহার্য অঙ্গ। নুনকে বাদ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। নুন তাদের একটা স্বাভাবিক চাহিদা, সামান্যতম চাহিদা। আমরা বাজারে দেখি অন্যান্য খাদ্যবস্তুর চেয়ে নুনের দামও বেশি নয়। নুনের গুরুত্ব যতটা বেশি, সে তুলনায় দাম কম। একটুখানি নুন হলেই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ নুন দিয়েই ভাত খেয়ে নিতে পারে। এই সামান্যতম বস্তুটি অনেক মানুষের জীবনেই নেই।
আমাদের দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতাকে কেন্দ্র করে আমাদের অনেক স্বপ্ন ছিল, যে আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। প্রথম প্রয়োজন অন্ন। আমরা সবকিছু পেয়ে যাব স্বাধীন হলে, কিন্তু দেখা গেছে স্বাধীনতার পর বেশ কয়েকটি দশক পেরিয়ে গেলেও অভাব ঘোচেনি বহু মানুষেরই। তারা অন্ন কষ্টে রয়েছেন, অনাহারে তারা দিন কাটাচ্ছেন। তাই স্বাধীনতার স্বপ্ন ভেঙে গেছে। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, এইসব মানুষদের অন্নাভাব ঘোচানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে তারা নিদারুণ দুঃখ যন্ত্রণার মধ্যে দিন কাটান, মৃত্যুর দিকে কখনো কখনো এগিয়ে যান। এই যে মানুষের সামান্য প্রয়োজন, এটুকুও যদি একটা স্বাধীন দেশে রাষ্ট্র বা সমাজ তাদেরকে সরবরাহ করতে না পারে, সেটা বড় লজ্জার। তাই কবি শেষ পর্যন্ত একটা দাবি তুলেছেন যে শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, রাষ্ট্র সে ব্যবস্থা করুক, দরিদ্রের মুখে অন্ন তুলে দিক। এই অন্ন পাওয়া মানুষের এক সহজাত অধিকার। সম্পদ কেউ কুক্ষিগত করবে, বিলাসবহুল জীবন কাটাবে, আর বঞ্চিত মানুষেরা দুর্দশার মধ্য দিয়ে, অনাহারের মধ্য দিয়ে যন্ত্রণাদগ্ধ হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না। তাই রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে অভাব দূর করার জন্য। তাদের সামান্যতম প্রয়োজনগুলো, প্রাথমিক প্রয়োজনগুলো, বিলাসিতা নয়, বাঁচার জন্য যেটুকু দরকার সেটুকু তারা যোগান দেবেন। তার অধিকারকে তারা রক্ষা করবেন। বেঁচে থাকার অধিকার, অন্নের অধিকার, বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার। নুন হচ্ছে এই সব ন্যূনতম অধিকারের প্রতীক, যা মানুষের, বিশেষ করে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের জীবনকে একটা সুরক্ষা দিতে পারে, একটা নিরাপত্তা দিতে পারে। এই দিক দিয়ে নুন কবিতার নামকরণ যথাযথ এবং সার্থক। এই কবিতার কথক বলছেন, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। তারা বলছেন আমরা বেশি কিছু চাই না, সামান্য কিছু পেলেই আমরা খুশি।
আমাদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা আকাশ ছোঁয়া নয়। বেঁচে থাকার জন্য ন্যূনতম যেটা প্রয়োজন সেটুকু পেলেই আমরা খুশি। আমরা বেশি চাই না, বেশি পাই না বলে যে দুঃখ করব তাও নয়। তার জন্য আমরা দুঃখও করি না, অল্পেতেই খুশি। সাধারণ ভাত কাপড়ে সাদামাটা ভাবেই তারা জীবন কাটান। বিলাসিতা নয়, ঐশ্বর্য নয়, কোন ক্রমে জীবনটাকে অতিবাহিত করা। সাধারণ ভাত কাপড় হলেই তারা খুশি, তারা আনন্দিত। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। কিন্তু শরীর থাকলেই তো রোগ আসবে। আমার অর্থ নেই বলে অসুখ তো আমাকে ছেড়ে কথা কইবে না। তাই অসুখ এই নিম্নবিত্তের ঘরেও আসে, তা যেমন ধনীর ঘরেও আসে, গরিবের ঘরেও আসে। কিন্তু চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য, টাকা পয়সা তাদের থাকে না। কিন্তু বাঁচতে তো হবে, তাই তাদেরকে ধার দেনা করতে হয়। হয়তো কোনো মহাজনের কাছে। এভাবে তারা আরো দুর্দশায় পড়ে যায়। কারণ একবার ধার নিলে অভাবের সংসারে সে ধার দেনা শোধ করার মতো পরিস্থিতি থাকে না। তাই তাদেরকে হতাশায় ভুগতে হয়। চিকিৎসা তো হলো, অসুখের প্রতিকার তো হলো, কিন্তু ধার দেনা তারা শুধবে কি করে? একটা তীব্র হতাশা তাদেরকে গ্রাস করে। তাই রাতের বেলা পরিবারে তারা দুই ভাই মিলে গঞ্জিকা বা গাঁজাতে টান দিতে শুরু করে। কেন গঞ্জিকায় টান? কেন? গাঁজা সেবন করলে একটা নেশা হয়, মনের চাপ দূর হয়, একটা ফুর্তি আসে। গাঁজা এক ধরনের মাদক দ্রব্য। মানুষ যখন খুব দুশ্চিন্তায় পড়ে, অনেক মানুষই তখন মাদকাসক্ত হয়ে যায়। দুঃখ ভুলতে, যন্ত্রণা ভুলতে মানুষ তখন নেশার দ্রব্য গ্রহণ করে। এরাও অসুখ, ধার দেনার জন্য যখন ঋণ শোধ করতে পারে না, দুশ্চিন্তার কামড় খায়, যন্ত্রণায় দগ্ধ হয়, তখন গঞ্জিকাতে টান দিয়ে দুঃখ যন্ত্রণার হাত থেকে সাময়িকভাবে মুক্তি পেতে চাই, রেহাই পেতে চাই। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। এরা সব দিন বাজার করতে পারে না অর্থাভাবের জন্য। সব দিন রোজগার তাদের হয় না। সে এক চরম দুর্দশার কথা। হলে হয় মাত্রা ছাড়া। আবার যেদিন একটু আধটু ভালো রোজগার হয়, সেদিন তারা মাত্রা ছাড়া বাজার করে ফেলেন।
অর্থাৎ যতটা প্রয়োজন বাজার করা তার চেয়েও বেশি করে ফেলেন। কেন তারা মাত্রা ছাড়া বাজার করেন? কেন বাড়তি খরচ করে ফেলেন? আসলে অভাব, উপবাস তাদের ভেতরে এত যন্ত্রণা বাড়িয়ে দেয় যে একটুখানি খাবারের জন্য তারা লালায়িত হয়। তাই হাতে একটু পয়সা পেলে মাত্রা ছাড়া বাজার করে, হিসাব করে না। তখন মনে হয় যতটা পারি বাজার করে ফেলি, অনেক খেতে হবে। খিদে মেটাতে হবে। তখন তারা হিসেব করে চলতে পারে না। নিম্নবিত্ত পরিবারে এরকম ঘটনা আকছাড়ই ঘটে। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। তারা যখন বাজার করে বাড়ি ফেরে, তখন রাস্তার ধারে যেখানে গোলাপ গাছের চারা বিক্রি হয়, দু একটা কিনেও আনে। যাদের বাড়িতে খেতে নেই, এত অভাব, তারা গোলাপ চারা কিনবে কেন? গোলাপ চারা তো তাদের কাছে একটা বিলাসিতা। ধনীরা তাদের বাড়িতে বাগানে গোলাপ গাছ লাগায়, গোলাপের পরিচর্যা করে, বাড়িটাকে গোলাপ ফুল দিয়ে সুন্দর করে তোলে। কিন্তু গরিব হলেও, অভাবী মানুষ হলেও স্বপ্ন দেখতে কে না ভালোবাসে? সবার জীবনেই স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে। সেই আশা আকাঙ্ক্ষার বাইরে এই নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষেরাও নয়। গোলাপ চারা তাদের স্বপ্নের প্রতীক। তাই তারাও গোলাপ চারা কেনে, বাড়িতে গোলাপ চারা লাগাবে, সুন্দর ফুল ফুটবে। কিন্তু স্বপ্ন দেখা যতটা সত্য, স্বপ্ন পূরণ করা তার থেকে কোটি গুণ সত্য। স্বপ্ন পূরণ করা আরো বেশি কঠিন, দুঃসাধ্য। তাই তারা বলেন, পুঁতবো কোথায়? গোলাপ চারা তো কেনা হলো, কিন্তু গোলাপ চারা পুঁততে গেলে তো মাটি দরকার। মাটি তো নেই তাদের বাড়িতে। এক চিলতে ছোট্ট হয়তো কোনো বস্তি এলাকায় তারা বাস করেন, একটুও বাড়তি জায়গা সেখানে নেই। গাছ পুঁততে গেলে তো জায়গার দরকার, মাটির দরকার। অথচ সেসব হিসাব না করেই গোলাপ চারা তারা কিনে ফেলেন। স্বপ্ন এমন জিনিস যা সবাইকে প্রলোভন দেখায়। সেই প্রলোভনের ফাঁদে তারাও পড়ে। কিন্তু স্বপ্নকে সত্য করার ক্ষমতা তাদের নেই। তাই গোলাপ চারা জায়গার অভাবে তাদের বাড়িতে আর পোঁতা হয় না। আর যদি কোনো ক্রমে তারা সেই চারা পুঁততে পারে বা পোঁতার জায়গা থাকে, তাহলেও একটি সমস্যা আছে। কি সমস্যা?
ফুল কি হবেই তাতে? গাছ লাগালেই কি ফুল হয়? না, না হতেও পারে। গাছে জল দিতে হয়, সার দিতে হয়, তার পরিচর্যা করতে হয়, তার পেছনে অনেক খরচ আছে। পোকামাকড়ের হাত থেকে গোলাপ গাছকে রক্ষা করতে হয়। এই যে বাগান করা, ফুলের বাগান, গোলাপের বাগান, সেটা ধনীদের পক্ষে যতটা সম্ভব, নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের কাছে সেটা একটা বিলাসিতা মাত্র। ওই গাছকে পরিচর্যা করা, যত্ন করার সময় কোথায় তাদের? তাদেরকে দুবেলা দুমুঠো অন্নের জন্য কাজে বেরিয়ে যেতে হয়, পরিশ্রম করতে হয়, গতর খাটিয়ে খেতে হয়। ফুল নিয়ে, ফুলের সুগন্ধ নিয়ে তো তাদের পেট ভরবে না। সেই কবি সুকান্ত যেমন বলেছিলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। পূর্ণিমার চাঁদটা স্বপ্ন দেখায় কাদেরকে? যাদের অনেক আছে, যারা অর্থ সম্পদে পরিপূর্ণ, তারা চাঁদ নিয়ে বিলাসিতা করতে পারে। কিন্তু যারা খেতে পায় না, পড়তে পায় না, আশ্রয় পায় না, তাদের কাছে খিদেটাই বড়, খিদেটাই সত্য। ওই চাঁদটাকে তাদের কাছে ঝলসানো রুটির মতো মনে হয়। মনে হয় ওটা খাদ্যবস্তু, ওর মধ্যে কোনো রোমান্টিক স্বপ্ন নেই। তাই এরাও যে গোলাপ চারা লাগাবেন, তাতে ভুল হওয়ার সম্ভাবনাও বড় কম। একটা গাছকে ফুল দেওয়ার উপযোগী করে তুলতে গেলে যেটুকু সময়, অর্থ ব্যয় করতে হয়, সে তাদের সাধ্য নয়। তাই স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন দেখা যায়, কিন্তু পূরণ করা সবার পক্ষে সম্ভব নয়, এদের পক্ষেও নয়। তাই বলছেন, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। তাই স্বপ্ন যখন পূরণ হলো না, তখন তারা অনেকটা মনে মনে ভেঙে পড়েন। আসলে মানুষের মন অনেক কিছু পেতে চায়, অনেক ইচ্ছে পূরণ করতে চায়, কিন্তু বাস্তব বড় নির্মম, বড় কঠোর। স্বপ্নের বিপরীতে কথা বলে বাস্তব। বাস্তব আঘাত করে খান খান করে দেয় স্বপ্নকে, আর তার যন্ত্রণা ভোগ করতে হয় স্বপ্ন দেখা মানুষকে। আর সেই যন্ত্রণা ভুলতে কখনো কখনো মানুষকে নেশা করতে হয়, মাদকদ্রব্য গ্রহণ করতে হয়। এই সব দরিদ্র মানুষেরা তাই গঞ্জিকায় আসক্ত হন, গাঁজার নেশা করেন। ওই গোলাপ ছাড়া স্বপ্ন তাদের কাছে অধরাই থেকে যায়। অর্থাৎ তারা মনে মনে যে আনন্দময়, প্রাচুর্যপূর্ণ একটা জীবন কামনা করেছিল, সে স্বপ্ন পূরণ হয় না। একটা ব্যর্থতা, একটা হাহাকার তাদেরকে গ্রাস করে। তাই গঞ্জিকার
নেশা করে তারা কোনো ক্রমেই দুঃখ ভুলতে চায়। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চাই? তারা বেশি কিছু চায় না। তারা জানে তাদের স্বাদ আর সাধ্যের মধ্যে অনেক তফাৎ। স্বাদ অনেক জাগে মানুষের মনে, এটা চাই ওটা চাই, কিন্তু সাধ্যও তো থাকা চাই। তারা জানে তাদের ইচ্ছে পূরণের সাধ্য নেই, তাই তারা বেশি কিছু শেষ পর্যন্ত চাইতে পারে না, বেশি চায়ও না। একটুখানি নুন, সামান্যতম প্রয়োজন মিটলেই তারা খুশি। ওতেই তারা হেসে খেলে কষ্ট সহ্য করে দিন কাটিয়ে দিতে পারে। কিন্তু এমনই দুর্ভাগ্য, মাঝে মাঝে চলেও না দিন। অর্থাৎ অন্যের ব্যবস্থা হয় না, হয়তো সব দিন কাজ জোটে না, রোজগার হয় না, সেদিন উপবাসী থাকতে হয়, খিদের যন্ত্রণা সহ্য করতে হয়। কখনো কখনো কাজ সেরে অতিরিক্ত পরিশ্রম করে তারা রাত দুপুরে বাড়ি ফেরে। খিদেই পেট জ্বলে, কিন্তু বাড়িতে এসে দেখে কোনো ক্রমে একটুখানি ঠান্ডা ভাত আছে, কিন্তু ভাতের কোনো সবজি নেই। কি দিয়ে ভাত খাবে? তারা জানে এই অবস্থায় তাদেরকে বাঁচাতে পারে নুন। নিম্নবিত্ত দরিদ্র পরিবারে নুন তাদের বেঁচে থাকার, চাহিদা পূরণের বা খিদের একটি উল্লেখযোগ্য বস্তু। কিন্তু সেই নুনটুকু কেনার অর্থ তাদের কাছে নেই। ঘরে নুন বাড়ন্ত, নুনের অভাব। এই যে সামান্যতম দামের নুন, সেটাও যখন তাদের ভাতে থাকে না, তখন মাথায় রাগ উঠে যায়। তারা রেগে পাগল হয়ে যায়। রাগ চড়ে মাথায়, আমার মাথায় রাগ চড়ে যায়, রাগ উঠে যায়, আমি তার মাথায় চড়ি। আবার কখনো এই নিম্নবিত্ত খেটে খাওয়া অভাবী মানুষটি রাগের মাথায় উঠে বসেন। অর্থাৎ রাগ যতটা রাগী, তার চেয়েও তিনি আরো বেশি রাগী হয়ে ওঠেন। আমি তার মাথায় চড়ি। রাগকেও তিনি টেক্কা দেন। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। তারা বাপ বেটা দুভাই মিলে এমন ঝগড়া শুরু করেন রাগের মাথায়, যে গোটা পাড়ার লোক জানতে পারে তাদের বাড়িতে একটা কলহ হচ্ছে। অভাবের জন্য কলহ, নুনের জন্য কলহ। এটা একটা পারিবারিক অসম্মান। মানুষ সাধারণত বাড়ির অভাব অনটনের খবর সামাজিক সম্মান রক্ষার জন্য বাইরে প্রকাশ করে না, কিন্তু এরা যখন ঝগড়া করেন অভাবের জন্য, নুন নেই বলে, পাড়ার লোক তা জানতে পারে। তাই সারা পাড়া মাথায় করি, পাড়াময় ছড়িয়ে পড়ে তাদের ঝগড়ার কাহিনী। এতে পরিবারের বদনাম হয়। করি তো কার তাতে কি,
আমরা তো সামান্য লোক। আমাদের কথকের বক্তব্য হলো, করেছি বেশ করেছি, তাতে লোকের কি আসে যায়? আমরা নামি দামি ধনী লোক নই, আমরা সামান্য লোক। আমাদের ঘরে নিত্য অভাব অনটন, অভাব নিয়ে আমরা বাস করি, অতি সাধারণ মানুষ। ঠুনকো সম্মানকে আমরা অত গুরুত্ব দিই না। আমাদের কাছে ঠুনকো সম্মানের চেয়ে এক মুঠো অন্নের, একটুখানি নুনের গুরুত্ব অনেক বেশি। তাই আমরা সামান্য লোক। আমরা অভাবের জন্য ঝগড়া করতেই পারি, নেই বলেই ঝগড়া করি, থাকলে করতাম না। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। তাদেরকে শুকনো ভাত খেতে হয় প্রতিদিন, ভাতে কোনো ডাল সবজি কিছু নেই, একটুখানি লবণ হলেই তাদের চলে যেত বা চলে যাবে। কিন্তু সেই লবণ যখন বাড়ন্ত হয়, লবণের অভাব যখন দেখা দেয়, তখন বেঁচে থাকার আর কোনো অবলম্বন থাকে না। এখানে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাষ্ট্র ব্যবস্থার প্রতি, সমাজ ব্যবস্থার প্রতি কবি জয় গোস্বামী, যে এই নিম্নবিত্ত খেটে খাওয়া অভাবী মানুষের বেঁচে থাকার কি অধিকার নেই? রাষ্ট্রের কি কোনো দায় দায়িত্ব নেই এদের মুখে অন্ন তুলে দেওয়ার? কেন রাষ্ট্র এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না? স্বাধীনতা এসেছে, কিন্তু মানুষের অন্নের অধিকার, নুনের অধিকার এখনো জন্মায়নি। রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এই সব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, তাদের ভাতে লবণের ব্যবস্থা করার জন্য। জয় গোস্বামী তার মাসি পিসি কবিতাতেও মাসি পিসিদের জীবনযাত্রার প্রসঙ্গে বলছেন, তারা চাল বিক্রি করতে শহরে যায়, হোমগার্ডদের সাধ ঝামেলা ট্রেনে তাদেরকে পোহাতে হয়, ভোর থাকতে ওঠে, ছাড়া কাপড় কাচে, অনেকগুলো বাড়িতে পেট, কিন্তু রোজগার এক মুঠো, চালের বস্তা কাঁখে তারা প্রতিদিন পরিশ্রম করে। শতবর্ষ আসে, শতবর্ষ যায়, আর এই মাসি পিসিরা বনগা লোকালে, লালগোলা লোকালে চিরকাল চাল বয়ে যায়, তাদের দুঃখ দুর্দশা ঘোচে না। তারা যে অন্ধকারে ছিল, শতবর্ষ পেরিয়ে গেলেও সে অন্ধকার ঘোচে না। নন কবিতাতেও সেই একই প্রশ্ন, একই যন্ত্রণা দৃশ্য আমরা দেখতে পাই। কবি এখানে দাবি করছেন রাষ্ট্রের কাছে, এই কথক মানুষটির দাবির মধ্য দিয়ে, যে আমাদের শুকনো ভাতে রাষ্ট্র লবণের ব্যবস্থা করুক। এটা তাদের দায়িত্ব, এটা আমাদের অধিকার, এটা আমাদের পাওনা। পৃথিবীতে মানুষ অভুক্ত থাকতে পারে না। পৃথিবীর সম্পদে সকলেরই সমান অধিকার। আলো জল বাতাস প্রকৃতি সকলের জন্য দান করছে বা সাজিয়ে রেখেছে। তার মধ্যে কেউ সেগুলোকে কুক্ষিগত করে
আর সব মানুষকে বঞ্চিত করছে। রাষ্ট্রের উচিত মানুষের মধ্যে একটা সমতা বিধান করা, মানুষের বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনটুকু মিটিয়ে দেওয়া, তার অধিকারের ক্ষেত্রটাকে সুরক্ষিত রাখা। এভাবেই নুন একটি বস্তু হয়ে উঠেছে এমন, যে মানুষের নিরাপত্তা, সুরক্ষা এবং বাঁচার অধিকারের প্রতীক হয়ে উঠেছে নুন। যে নুন খাদ্যের মধ্যে লাগে, খাবার খেতে লাগে, যে নুন আমাদের তৃপ্তি দেয় খাদ্যবস্তু গ্রহণের সময়, তেমনি জীবনটা যেন তৃপ্তিদায়ক হয়ে ওঠে জীবনের অধিকার পাওয়ার মধ্য দিয়ে। সেই দাবি কবি জানিয়েছেন নুন কবিতায়। আমি কবিতাটি আলোচনা করলাম, আশা করি তোমাদের অন্তত কিছুটা কাজে লাগতে পারে। আর বিশেষ কিছু এই মুহূর্তে আলোচনা করছি না। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে।